ভীষণ জনপ্রিয় প্রবাদের কথা চলে আসে, আপনা মংসে হরিণা বৈরী। এর আক্ষরিক অর্থটা খুব সিম্পল। নিজের সুস্বাদু মাংসই হরিণের জন্য সবচেয়ে বড় শত্রু, কারণ ওই মাংসের লোভে শিকারীরা তাকে হত্যা করতে আসে। কিন্তু সান্ধ্য ভাষায় এর আধ্যাত্মিক অর্থটা চিন্তা করলেই রীতিমতো অবাক হতে হয়। এখানে হরিণ হলো মানুষের মন বা আত্মা, আর মাংস হলো আমাদের জাগতিক লোভ, মায়া বা পার্থিব আকর্ষণ। মানুষের ভেতরে থাকা এই মোহটাই শিকারীরূপী বিপদকে ডেকে আনে। সোজা কথায় মানুষের নিজের ভেতরের দুর্বলতা আর মোহই তার আধ্যাত্মিক পতনের মূল কারণ। অসাধারণ একটা ফিলসফি, তাই না? ঠিক এরকমই আরেকটা মাস্টারপিস হল ঢিন্ডনপাল লেখা ৩৩ নম্বর পদের সেই বিখ্যাত চরণ, তাল তো মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। আক্ষরিক অর্থে এটা চরম দারিদ্র্যের একটা ছবি। পাহাড়ের চূড়ায় ঘর, আশেপাশে কোনো প্রতিবেশী নেই, হাড়িতে খাওয়ার মতো ভাত নেই, অথচ রোজ অতিথি আসে। কিন্তু এর ভেতরের আধ্যাত্মিক অর্থটা একেবারেই অন্যরকম। এখানে টিলা বা টাল বলতে মানুষের শরীরকে বোঝানো হয়েছে, আর ঘর হলো মানুষের চিত্ত বা মন। নাহি পরবেশী মানে জাগতিক সব বাসনা সাধকের মন থেকে একদম দূর হয়ে গেছে। হাড়িতে ভাত নেই মানে সাধকের মন এখন সম্পূর্ণ শূন্য। আর ঠিক এই পার্থিব চাওয়া পাওয়া মুক্ত শূন্য মনেই প্রতিদিন নীতি আবেশী, অর্থাৎ পরম শূন্যতা বা আধ্যাত্মিক পরমানন্দের আবেশ ঘটছে। আচ্ছা, এবার একটা অদ্ভুত সংখ্যার কথা বলা যাক, ৪৬.৫ বা 46.৫। ভাবা যায়? সাহিত্যের পদসংখ্যা বা কবিতার হিসেব আবার দশমিক বা ভগ্নাংশে হয় কিভাবে? এই অদ্ভুত সংখ্যাটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এই 0.5 বা অর্ধেক পদটার পেছনে আসলে লুকিয়ে আছে ইতিহাসের ভঙ্গুরতার এক বিশাল ট্র্যাজেডি। চর্যাপদের মোট পদ বা গানের সংখ্যা ছিল 51টি, কিন্তু নেপালে আবিষ্কৃত ওই মূল পুঁথিটার বেশ কিছু পাতা নষ্ট হয়ে গিয়েছিল। পোকায় কাটা আর উই পোকার আক্রমণের কারণে ভূসুকোপাল লেখা 23 নম্বর পদটির কেবল অর্ধেক অংশই শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়। কালের গহ্বরে চিরতরে হারিয়ে গেছে বাকি অর্ধেকটা। আর ঠিক এভাবেই আমরা হাতে পেয়েছি ঠিক 46.৫টি পদ। প্রাচীন সাহিত্য সংরক্ষণের ক্ষেত্রে প্রাকৃতিক ক্ষয় যে কতটা নির্মম হতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। সবশেষে অর্থাৎ আমাদের ৫ নম্বর পর্বে আমরা জানব এই প্রাচীন পুঁথিটির টিকা, অনুবাদ আর সময়কাল নিয়ে পণ্ডিতদের কিছু চমকপ্রদ বিশ্লেষণ। এই যে এতক্ষণ আমরা সান্ধ্যভাষার এত জটিল আর গভীর সব আধ্যাত্মিক অর্থের কথা বললাম, এগুলো সাধারণ মানুষের বোধগম্য হলো কিভাবে? এর পুরো ক্রেডিট কিন্তু টিকাকার মণি দত্তের। তিনি অত্যন্ত যত্ন নিয়ে এই পদগুলোর সংস্কৃত ভাষায় টিকা বা ব্যাখ্যা লিখেছিলেন। তবে একটা দারুণ কৌতূহলের বিষয় হলো, তিনি ৫১টি পদের মধ্যে ৫০টি টিকা লিখেছিলেন ঠিকই, কিন্তু গবেষকরা দেখেছেন যে ১১ নম্বর পদটির কোনো টিকা তিনি লিখতে পারেননি বা কোনো কারণে তা পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সেটা আজও এক অমীমাংসিত রহস্য। চর্যাপদের ঠিক রচনাকাল কবে তা নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে বেশ জমজমাট একটা বিতর্ক আছে। ড মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাতাত্ত্বিক বিচার করে এর রচনাকাল ধরেছেন ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, এবং তার মতে কবি হলেন ২৩ জন। অন্যদিকে ড সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন এটি ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত, আর কবি হলেন ২৪ জন। উভয়েই নিজ নিজ গবেষণায় শক্ত যুক্তি দিয়েছেন, যা এই প্রাচীন সাহিত্যকে আমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে আমরা তো চর্যাপদ থেকে মাত্র 46.৫টি পদ উদ্ধার করতে পেরেছি, কিন্তু একবার কল্পনা করা যায় নেপালের সে রাজগ্রন্থাগারে পৌঁছানোর আগে, কিংবা কালের এই বিশাল দীর্ঘ পরিক্রমায় এমন আরও কত শত সাহিত্য, কত অজানা কবিদের জীবনবোধ আর কত দর্শন চিরতরে কালের গর্বে হারিয়ে গেছে। যা টিকে আছে তা কি বিশাল এক হিমশৈলর চূড়ামাত্র নয়? হাজার বছরের পুরনো এই রহস্যগুলো আজও আমাদের ভাবায়, আর ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা অজানা গল্পগুলো জানার তৃষ্ণাকে আরও বাড়িয়ে দেয়। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।